ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে সমঝোতা হওয়ার পর পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা প্রশংসিত হচ্ছে। অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম জ্বলজ্বলে হয়ে উঠেছে। কিন্তু এখন সবচেয়ে বড় যেটি প্রশ্ন, সেটি হলো যে পাকিস্তান এই কূটনৈতিক সাফল্য থেকে কি পাবে? যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সত্যি সত্যি একটা স্থায়ী যুদ্ধবিরতি হয়ে যায়, চুক্তি হয়ে যায়, তাহলে পাকিস্তান কিভাবে লাভবান হবে? এখন পাকিস্তান কি পাচ্ছে? তার আগে জানা দরকার যে পাকিস্তানের আসলে কি দরকার, অভাব কি? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরওয়ার সাদি। কি পাবে এবং কি নেই এই আলোচনা শুরু করি। চলুন আমরা সুইজারল্যান্ডে জ্যাডি ভ্যান্স যেখানে গিয়েছিলেন এবং ইরানের বাকের গালিবাফ, আব্বাস আরাকচি তারা গিয়েছিলেন, যেখানে একটা আলোচনা হয়েছিল সে বৈঠকের একটা ছবি রিলিজ হয়েছে। এটি জ্যাডি ভ্যান্সের বক্তৃতা দেওয়ার আগের মুহূর্তে। দেখা যাচ্ছে যে জ্যাডি ভ্যান্সের পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাঁড়িয়ে রয়েছেন এবং তার পাশে কাতারের প্রধানমন্ত্রী রয়েছেন। অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে সেখানে পাকিস্তান এবং কাতারের উপস্থিতি বেশ উজ্জ্বল এবং জোরালো। জেডি ভ্যান্স যখন বক্তৃতা দেন তখন তিনি একটু দূরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে লক্ষ্য করেই তিনি বক্তব্যটি শুরু করেন। তিনি বলেন যে তার জীবনে এখন দুজন অতি গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন, যার একজন ভারতের এবং অপরজন পাকিস্তানি। আপনারা জানেন যে জেডি ভেন্সের স্ত্রী উষা ভেন্স ভারতীয় বংশোদ্ভূতদের মানে অভিবাসীদের কন্যা যুক্তরাষ্ট্রে, এবং আসিম মুনিরের সঙ্গে তার তো প্রচুর কথা হয়েছে, এটি তিনি স্বীকারও করেছেন যে গত 4 মাসে যত কথা আসিম মুনিরের সঙ্গে হয়েছে অত কথা জেডি ভেন্সের অন্য কারোর সাথে হয়নি। সুতরাং যুক্তরাষ্ট্রের কাছে এখন আসিম মুনির এবং পাকিস্তান খুবই কাছাকাছি। এই প্রশংসা শুধু জেডি ভেন্স করেন তা নয়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেন। এমনকি ভারত পাকিস্তান সংঘাত থামানোর যে কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্প নেয়, তার স্বীকৃতি দিয়েছে পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্পকে একটা নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়নও দিয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদী এতে বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন, কারণ ভারতের নীতি হলো যে তারা দ্বিপাক্ষিকভাবে সবকিছু সমাধান করবে। এখন যদি ডোনাল্ড ট্রাম্প কৃতিত্ব নেয়, তাহলে তো আর এটা দ্বিপাক্ষিক হলো না, রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী অনেকখানি বিবর্ণ হয়ে পড়ে। সুতরাং এখানে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঝামেলা আছে, এটা আমাদের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো যে পাকিস্তান তাহলে কি পাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার জন্য আর কারো উপরে ভরসা করতে পারছিলেন না, তখন পাকিস্তান এগিয়ে এসেছে। এই যে একটা ফাঁকা জায়গা মধ্যস্থতা, সেখানে পাকিস্তান এসেছে। কিন্তু এখন দিন দিন এই পথ সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ তুরস্ক অ্যাক্টিভ হচ্ছে, মিশর অ্যাক্টিভ হচ্ছে, কাতার অ্যাক্টিভ হচ্ছে। ফলে এই জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। ফলে যেই কূটনৈতিক সুফল যতটুকু পাওয়ার পাকিস্তান সেটা পেয়েছে, কিন্তু সামনের দিনগুলোতে এই সুফল আরো কতটুকু বেশি হতে পারবে কিনা তা নিয়ে একটা ছোটখাটো সংশয় রয়েছে। পাকিস্তানের আসলে কি দরকার? পাকিস্তানের দরকার অর্থনীতি, টাকা। কেন? কারণ পাকিস্তান আইএমএফ এর একটা $7 বিলিয়ন ঋণের আওতায় আছে, বেল আউট বলে এটাকে। পাকিস্তানের যে আর্থিক ক্রাইসিস আছে, এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য এই ঋণ তারা ব্যবহার করছে এবং আইএমএফ থেকে তারা এবার নিয়ে মোট 25 বার ঋণের অনুমোদন পেয়েছে। গত 4 বছরের মধ্যে পাকিস্তানের এখন জিডিপির প্রবৃদ্ধি সর্বোচ্চ, কিন্তু সংখ্যাটা অত সবল নয়। 3.7% এরকম কাছাকাছি একটা রয়েছে। গত কয়েক বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে, সেটা 30 বিলিয়নের মতো। সুতরাং এখানে কিছুটা আর্থিক কষ্ট দুর্দশা লাঘব হয়েছে পাকিস্তানের। কিন্তু তারপরেও এই কূটনৈতিক সুফল থেকে পাকিস্তানকে যা করতে হবে সেটি হলো যে আর্থিকভাবে লাভবান হতে হবে। কিভাবে তাহলে পাকিস্তান এখানে আর্থিকভাবে লাভবান হবে? এই যে ধরুন কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের কাছাকাছি যাওয়া বা এতটা আস্থাভাজন হয়ে ওঠা, এটা পাকিস্তানের জন্য কিন্তু প্রথম ঘটনা নয়। আপনাদের মনে আছে যে সেপ্টেম্বরের 11 তারিখে টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, তারপরে যুক্তরাষ্ট্রের
কাছাকাছি চলে গিয়েছিল পাকিস্তান, এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান ব্যাপক অংশগ্রহণ করেছে। তখন আন্তর্জাতিক কিছু ঋণ, সুযোগ সুবিধা, ঋণ পুনঃতফসিল, এরকম অনেক সুযোগ সুবিধা পাকিস্তানের জন্য এসেছে। কিন্তু পাকিস্তান তখন এই পুরো বিষয়টিকে ক্যাশ করে আর্থিকভাবে খুব ভালো কিছু একটা করে উঠতে পারেনি। কেন? কারণ তাদের দুর্বল কর ভিত্তি রয়েছে, তাদের রপ্তানিতে তাদের দুর্বলতা রয়েছে, এবং প্রতি বছরই তাদের কিছু ঘাটতি থেকে যায় বাজেটে। এই ঘাটতির একটা জের তাদের টানতে হয়। সুতরাং আভ্যন্তরীণ সংস্কার, অর্থনৈতিক ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত জোরালো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান সুযোগ থাকার পরেও এই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারছে না। এখন তাহলে ইরানের কাছ থেকে পাকিস্তান কিভাবে লাভবান হতে পারে, এটা একটা জরুরি এবং দরকারি আলোচনা হতে পারে। পাকিস্তান ইরানের সঙ্গে তেল আনার জন্য একটা পাইপলাইন করার উদ্যোগ নিয়েছিল। 10 বছর ধরে এই উদ্যোগ মাঠে পড়ে আছে, মানে স্থগিত হয়ে আছে। কেন? কারণ হলো যে ইরানের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ইরানের তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে ইরান পাকিস্তান পাইপলাইন তৈরি হয়নি। এখন যদি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হয়ে যায় এবং নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে দ্রুত পাকিস্তান এই পাইপলাইন তৈরি করে ফেলতে পারে। পাকিস্তান যদি দ্রুত এই পাইপলাইন তৈরি করে, তাহলে ইরানের কাছ থেকে কম সময়ে, কম খরচে তেল পাবে। কম খরচে তেল মানে হলো যে কম খরচে অন্যান্য উৎপাদনের সুযোগ পাওয়া। এখানে একটা প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। তবে তার জন্য আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হতে হবে, এবং পার্মানেন্টলি ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে যেতে হবে। এবং এই যে পাইপলাইন তৈরি করবে, এই পাইপলাইন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের একটা সম্মতি থাকতে হবে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরেকটা সুবিধা হলো যে বেলুচিস্তানের যে সীমান্ত আছে, সেই সীমান্ত কাজে লাগিয়ে ইরানের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য বাড়াতে পারে পাকিস্তান, তাহলে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড উজ্জীবিত হয়ে উঠতে পারে। এটি হলো গিয়ে এখন পাকিস্তানের জন্য আরেকটা সুযোগ। ফলে এখন একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তানের সেনাবাহিনী আরেকটু বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে। কারণ জেডি ভেন্স এবং ডোনাল্ড ট্রাম্প আসিম মনিরের প্রশংসা করছে, এবং বেসামরিক প্রশাসনের অংশ না হয়েও সামরিক বাহিনীর প্রধান হয়েও এই যে কূটনৈতিক তৎপরতা, তাতে আসিম মনির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাহলে এই হলো পাকিস্তান পরিস্থিতি, এবং আগামী দিনগুলোতে পাকিস্তান যেসব সুবিধাগুলো পেতে পারে তার একটা বিশ্লেষণ। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এই কন্টেন্টে, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এবং মধ্যপ্রাচ্য, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের এই যে জটিল পরিস্থিতি, ভূ রাজনীতির, এর সহজ সরল ব্যাখ্যাগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।